আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকছে খবরের বিশ্লেষণ, এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। বিগত সরকারের আমলে পাচার হওয়া অন্তত 18 লাখ কোটি টাকা উদ্ধারে মাঠে নেমেছে অন্তর্বর্তীকালীন সরকার। ইতোমধ্যে দুদক সহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে টাস্কফোর্স গঠনের প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে, যদিও এ যাবৎ পাচার হওয়া অর্থ ফেরাতে তেমন কোনো সফলতা নেই দুদকের। টিআইবি বলছে রাজনৈতিক প্রভাবের বাইরে থেকে সমন্বিত উদ্যোগ নিলে অর্থ ফেরানো সম্ভব। তাসলিম তাহলে ব্যাংক লুটপাটকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম এস আলম গ্রুপ। শেখ হাসিনার আমলে তাদের নিয়ন্ত্রণে থাকা 7টি ব্যাংক থেকে নামে বেনামে 2 লাখ কোটি টাকা তুলে পাচার করে প্রতিষ্ঠানটি। এস আলমের মতো সরকারের মদতপুষ্ট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান ব্যাংক সহ আর্থিক খাত থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি GFI এর প্রতিবেদন বলছে গত 15 বছরে দেশ থেকে 18 লাখ কোটি টাকা পাচার হয়েছে। এবার পাচার হওয়া অর্থ ফেরাতে সমন্বিত উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই মাঝে BFIU, CID ও দুদকের সহায়তায় গঠিত হয়েছে টাস্ক ফোর্স। এছাড়াও বিদেশে বিভিন্ন সংস্থার সহায়তা চেয়ে যোগাযোগ শুরু করেছে সরকার। ফর্মালি টাস্ক ফোর্স একটা হবে টাকা ফেরে আনার জন্য, আর বাকি ব্যাংকিং সেক্টর একটা টাস্ক ফোর্স করবে। তবে নিজেদের আগের ব্যর্থতা ঢাকতে সাফাই গাইলেন দুদকের এই কর্মকর্তা। সরকার একটু উদ্যোগ নিলে এই টাকাগুলো উদ্ধার করার চেষ্টা করে, তাহলেই সম্ভব। আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সবই করতেছি। আমাদের ক্ষমতা তো বাইরে থেকে টাকা আনা না, আমাদের ক্ষমতা বিভিন্ন অথরিটিকে লেখা। টিআইবি মনে করে গঠিত টাস্কফোর্স স্থায়ীভাবে কাজ করলে পাচারের লাগাম টানা সম্ভব। বিশেষ করে উচ্চ পর্যায়ের দুর্নীতি এক ধরনের প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। ভবিষ্যতে যেন এই ধরনের অবস্থার সৃষ্টি না হয়, সেটির জন্য এই টাস্কফোর্সটা স্ট্যান্ডিং টাস্কফোর্স হিসাবে বা স্থায়ী টাস্কফোর্স হিসাবে কাজ করতে পারে এই প্রতিষ্ঠানগুলো সম্পৃক্ত করে। বিগত স্বৈরাচার সরকারের আমলে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি সহ বেশ কিছু পুকুর চুরি ঘটনা থাকলেও দুদকের দৃশ্যমান কোনো সফলতা নেই। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা। নতুন সরকারের প্রথম মাসে ইতিবাচক লক্ষণ দেখা যাচ্ছে দ্রব্যমূল্যের বাজারে। আগস্ট মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতির হার কমেছে। রোববার প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হালনাগাদ তথ্য অনুযায়ী গত মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি হয়েছে 10.49%। জুলাই মাসে যা ছিল 11.66%। তথ্য বলছে গত মাসে খাদ্য মূল্যস্ফীতি 14.1% থেকে কমে 11.36% নেমেছে। তবে কিছুটা বেড়েছে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি। কয়েক বছর ধরে বিবিএস এর মূল্যস্ফীতির তথ্য নিয়ে শঙ্কা প্রকাশ করে আসছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন সরকারি পরিসংখ্যানে মূল্যস্ফীতির যে হিসাব দেওয়া হচ্ছে বাস্তবে সেটি আরও বেশি। সরকার মূল্যস্ফীতি কমিয়ে দেখাচ্ছে। অর্থনীতিবিদদের এই অবিশ্বাসের মধ্যেও এক বছর ধরে দেশে মূল্যস্ফীতি 9.5%-এর বেশি ছিল গত পুরো বছরটাতেই। দর্শক, আজকে আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। একটি আসলে পাচার হওয়া অর্থ আসলে বাংলাদেশে ফিরিয়ে আনা কতটা সম্ভব, এবং একটু আগে যেটি শুনছিলেন যে মূল্যস্ফীতি কমছে অর্থাৎ কমতির দিকে, এবং সেটি আসলে সামনের দিনে কোন দিকে যাবে এবং কি কি পদক্ষেপ সরকার নিচ্ছে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। জনাব তৌফিক, আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব তৌফিক, আপনার কাছে আমি আলোচনা নিয়ে আসবো, তবে একটু আমরা গুলশানে যেতে চাই। সেখানে বাংলাদেশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের নতুন বোর্ড গঠিত হয়েছে আজকে। সেখানে কথা বলছেন খুব সম্ভবত নতুন সভাপতি কথা বলছেন, আমরা একটু শুনে আসতে চাই। Number
10,000 নাই আগে বলতে হবে, কিন্তু and I got question somebody who have taken the money and how it spent it. আপনি দেখবেন এবং প্রয়োজন হলে অডিট করাবেন। রিপ্লাই ইজ দিস। That is here. আজাদ ভাই কিছু প্রেসের উত্তর আপনি দেন, উনি তো নতুন প্রেসিডেন্ট। আমার মনে হয় একটা টার্মাল টাইমে আমরা নতুন কমিটি করছি, আমার মনে হয় নতুন চেয়ারম্যান সিটে বসে একদিন প্রেস কনফারেন্স করবে উইথ প্রিপারেশন। এখন উত্তর দিলে কারেক্ট হবে না, এটা অন্যরকম ইন্টারপ্রিটেশন হবে। অতএব আমি মনে করি আজকের মিটিং এখানে সমাপ্তি ঘোষণা করা উচিত আমার মনে হয়। না, এক প্রেস কনফারেন্সে তার কথা না, আপনি বলেন যে ইট ইজ ফিনিশ, আপনি বলে দেন যে একদিন উনি কল করবেন। আমাদের সাংবাদিক ভাইদের প্রশ্ন থেকে মনে হচ্ছে ওনাদের মনে অনেক প্রশ্ন থাকারই স্বাভাবিক। এখন নতুন চেয়ারম্যান, নতুন ভাইস চেয়ারম্যান তো মেন্টালি রেডি না, কাগজপত্র বা ইনফরমেশন অনুযায়ী রেডি না। তো আমি চেয়ারম্যান সাহেবকে এবং ভাইস চেয়ারম্যান দ্বয়কে রিকোয়েস্ট করবো ওনারা যেন যে প্রশ্নগুলা উঠছে বা উঠবে এগুলিকে ভালো করে যাচাই বাছাই করে সহসা একদিন প্রেস কনফারেন্স কল করে জাতির সামনে এটা বলা উচিত যে কি ঘটছে, ভবিষ্যতে ওনারা কি করবেন, কিভাবে আমাদের সংগঠন শক্তিশালী হবে। দর্শক, আমরা তখন ছিলাম গুলশানে, সেখানে বাংলাদেশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের নতুন বোর্ড গঠন হয়েছে, সেখানে বৈঠক এখনও চলছে। এবারে আমরা আলোচনায় যেতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। জনাব তৌফিক, আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনায় যেতে চাই, দুটি বিষয় আসলে আজকে আলোচনা করতে চাই আপনার সাথে। সেটি হচ্ছে পাচার করা অর্থ ফিরিয়ে আনার ব্যাপারে এরই মধ্যে উদ্যোগ শুরু হয়েছে এবং দুদকও কাজ করছে। আপনার কাছে কি জানতে চাইব, আসলে কি পদ্ধতিতে এই অর্থ ফিরিয়ে আনা সম্ভব বা আদৌ সম্ভব কিনা? যদিও এটার সাফল্যের হার খুবই কম। দ্বিতীয় হলো যে বাংলাদেশ থেকেও আপনারা জানেন যে অন্য দেশের থেকে পাচার হওয়া অর্থ বাংলাদেশ ফেরত দিয়েছে, এরকম আমাদের কাছে উদাহরণ রয়েছে। সুতরাং এটা একেবারে সম্ভব নয়, এটা তো বলার কোনো কারণ। সেটা হলো যে এখানে একটা টেকনিক্যাল এক ধরনের বিষয় আছে, আমরা স্টোলেন অ্যাসেট রিকভারি বলি, এবং সেই প্রসেসের মধ্য দিয়ে বাংলাদেশকে যেতে হবে। এবং সেই পদ্ধতির একটা বড়, যদি সংক্ষেপে আমি টেকনিক্যাল পার্টটা যত বিস্তারিত ভাবে না বলি, সেটা হলো যে আপনার যেই অর্থটা আপনার পাচার হয়েছে, এখানে আপনাকে প্রথম যে দেশ থেকে পাচার হয়েছে সেখানে একটা ক্রিমিনালিটি আপনার, অর্থাৎ যেটা অপরাধ হয়েছে এটা প্রমাণ করতে হবে আদালতের মাধ্যমে। এবং সেই আদালতের মাধ্যমে সেইটা প্রমাণের সাথে সাথে আমার যেই দেশে অর্থটা গেছে সেই ট্রেনটা আমাকে বের করতে হবে যে সেটা কোন রাস্তা দিয়ে ওখানে গেল। এবং সেইখানে তারপরে ওই দেশের সাথে আপনার ওই দেশের যে আদালত আছে সেইখানে আপনার এটাকে উপস্থাপন করতে হবে, এবং সেখানকার যেই তদন্তকারী সংস্থা আছে তাদের একটা সহায়তা করবার দরকার হয়। তো যখন আপনার দুই দেশের ভেতরে এটা আদালতে প্রমাণ হয় যে এটা আপনার হয়েছে, তখন ওই দেশে যেখানে সম্পদ গিয়েছে সেইখানকার সম্পত্তিকে তারা করে বা সেটাকে জব্দ করে তারপর এটাকে তারা ফেরত পাঠাবে। সুতরাং প্রক্রিয়ার যে দুটো বিষয় আমি খুবই গুরুত্ব দিয়ে আপনাকে হাইলাইট করতে চাচ্ছি, একটা হলো যে এটার একটা আইনি প্রক্রিয়া আছে। এই আইনি প্রক্রিয়াটা প্রথমত হলো দ্রুততার সাথে করতে হবে, এবং দ্বিতীয় হলো এটা টেকনিক্যালি খুবই আটঘাট বেজে করতে হবে। এটার ভিতরে আইনের কোনো ফাঁক রাখা যাবে না, যেন অপরাধী এটা ঠিক বলে বের হয়ে যাবে। কারণ আপনাদের যেটা নিশ্চয়ই মনে থাকবে যে যারা এই ধরনের বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন তারা আর্থিকভাবে খুবই সম্পদশালী এবং তারা অনেক ধরনের রিসোর্সফুল ব্যক্তি। সুতরাং তাদের সাথে আইনগত ব্যাপারে এইটার একটা, আমার মনে হয় যে কোনো ধরনের যেন গ্যাপ না থাকে, সেইটা আমাদেরকে অবশ্যই নিশ্চিত করতে হবে। এবং একই সাথে দ্বিতীয় যেটা, সেটা হলো যে আমার অন্য দেশের সাথে আমার সহযোগিতাপূর্ণ একটা অবস্থান লাগবে। সেইটার একটা তো প্রাতিষ্ঠানিক যোগাযোগ হবে, সেটার আইনি প্রক্রিয়া হবে, কিন্তু একই সাথে আমি মনে করি যে কূটনৈতিক তৎপরতাও চালানো উচিত।
এবং সেই জায়গাটাতে আমাদের যে এখন অন্তর্বর্তীকালীন সরকার আছেন তাদেরও একটা আলাপ আলোচনা শুরু করা উচিত যে সেই সব দেশের আমরা সহযোগিতা চাই। আমি মনে করি যে বিশ্বের সবগুলো দেশই আমাদের এই ধরনের একটা মনোভাব রাখে যে নিঃসন্দেহে তারা এই ধরনের কোনো কিছু সাপোর্ট করেন না, কিন্তু সেই দিক থেকেও আমাদের একটা আসলে ঐক্যমত্য তৈরি করতে হবে। এবং এটার মধ্যে প্রক্রিয়াটা আমরা দেখেছি যে আমাদের যে অন্তর্বর্তী সরকার আছেন তারা কূটনৈতিক প্রক্রিয়ায় এটা এক ধরনের একটা প্রারম্ভিক আমি মনে করি যে আলোচনার সূত্রপাত ওনারা করেছেন, যেটাকে আরো বেগবান করতে হবে। জি, এই প্রক্রিয়া আপনি যেটি বলছেন যে অন্যান্য দেশের সাথে আমাদের ফিরিয়ে আনার ক্ষেত্রে তারাও আসলে এই ধরনের অনিয়ম বা দুর্নীতিকে সাপোর্ট করে না। একটি বিষয় কি আমাদেরকে হেল্প করবে যে যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার সাথে আসলে বিশ্বের বিভিন্ন দেশ, বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান, রাষ্ট্রপ্রধানদের সাথে আসলে সম্পর্ক অনেক ভালো, অন্য আমাদের যে কোনো ব্যক্তির থেকে আমরা বলতে পারি, সেটা কি কিছুটা হেল্প করবে আমাদের এই কাজগুলোতে? আমি নিশ্চিত যে ওনার সাথে যেহেতু একটা সবসময় আপনার হয় যে একটা ব্যক্তিগত সম্পর্ক থাকলে তো নিশ্চয়ই সেটা রাষ্ট্রীয় ভাবেও আমরা সেটার ইতিবাচক সুবিধা মানে পাবো, এটা তো আমরা আশা করতেই পারি। আর সেটা তো থাকবেই তার পক্ষ থেকে। তবে আমি মনে করি যে এটা একক ব্যক্তির উপরে আমরা দায়িত্বটা আমরা অর্পণ না করে আমাদের যারা এটার জন্য দায়িত্ববান সরকারের ব্যক্তি আছেন তাদেরকেও এটা একই রকম ভাবে তাদের উৎসাহ নিয়ে এবং টেকনিক্যালি তাদেরকে এইটাকে হ্যান্ডেল করা উচিত। সবচেয়ে বড় কথা হলো যে যেই অর্থ পাচার হয়েছে সেটা যেমন ফেরত আনাটা জরুরি, একই সাথে এইখানে কতগুলো দৃষ্টান্ত তৈরি করা দরকার যে এই ধরনের কাজ যেন ভবিষ্যতে না হয়। এবং যদি আপনারা একটা প্রক্রিয়া আমরা এটাকে শুরু করতে পারি তাহলে আমরা মানে আমাদের প্রাতিষ্ঠানিক ভাবে এটার আমার সক্ষমতা তৈরি হবে যে এটা শুধুমাত্র এই সময়ের না, ভবিষ্যতে এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হলে এটা দ্রুততার সাথে যেন আমরা সেই ব্যাপারে পদক্ষেপ নিতে পারি। যে আপনি যেহেতু বাংলাদেশে এখন এই মুহূর্তে আসলে গত সরকারের অর্থনৈতিক যেসব অনিয়ম দুর্নীতি বা কি অবস্থায় অর্থনীতি আছে সেটিকে বোঝার জন্য মানুষ যাতে জানতে পারে এই জন্য একটি শ্বেতপত্র প্রকাশ করার উদ্যোগ নেওয়া হয়েছে, কাজ করছে সিপিডির যিনি সম্মাননীয় ফেলো বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় নেতৃত্বে কিন্তু এটা হচ্ছে, আপনিও সেটার সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত আছেন। একটু যদি বলেন যে আপনাদের আসলে মানে শ্বেতপত্র প্রকাশ কমিটির মূল আসলে জায়গাটা মানে গুরুত্বের জায়গাটা কোথায় হবে? সেখানে কি যারা অর্থ পাচার করেছে তাদের কি নাম প্রকাশ করার কোনো ধরনের উদ্যোগ বা এই ধরনের কোনো কিছু থাকবে কিনা? আচ্ছা, আমি আসলে এটার জন্য সঠিক ব্যক্তি না, কারণ সরাসরি আপনি যুক্ত না, কিন্তু আপনি জি আমি মনে করি যে এই ব্যাপারে কমিটি দুবার যে সরাসরি মিডিয়ার সাথে কথা বলেছেন এবং তারা তাদের যে কার্যপরিধি এটা ওনারা বলেছেন। যেটা আমি বলতে পারি সেটা হলো যেটা আপনাদেরকে আগেও শেয়ার করা হয়েছে, আমি দর্শকদের জন্য বলছি, সেটা হলো যে কমিটিটা করা হয়েছে সেই কমিটিটার মূল দায়িত্ব হলো যে আগামী এটা 90 দিনের সময় দেওয়া হয়েছে, যেটা 2 সপ্তাহ আগে শুরু হয়েছে। আর সেই কমিটিটা অর্থনৈতিক যে বর্তমান পরিস্থিতি আছে সেটা সঠিক পরিস্থিতিটা তুলে ধরবেন এবং সামনের দিনে যেই ধরনের সংস্কার এবং নীতিগত পদক্ষেপগুলো আছে সেটার একটা চিত্রায়ন তারা তুলে ধরার চেষ্টা করবেন, আকাঙ্ক্ষা এক ধরনের তৈরি করার চেষ্টা করবেন। তো এটা স্বাধীনভাবে কাজ করছে, এটা ঠিক সরাসরি সরকারি অংশ নয়, বাট এটা স্বাধীনভাবেই তারা কাজ করবেন এবং এখানে আমি মনে করি যে খুবই যোগ্য ব্যক্তিরা আছেন। যেটা বড় বিষয় সেটা হলো যে আমি পার্থক্যটা যেটা বলছি সেটা হলো যে কোন ব্যক্তি প্রতিষ্ঠান বা কোনো বিশেষ দুর্নীতিকে চিহ্নিত করা বা এটা দুর্নীতি হয়েছে কিনা এটার বিচার করার মানে দায়িত্ব বা এটার কর্মপরিধিতে এটা নাই কমিটি। সুতরাং মূল বিষয় হলো যে অর্থনৈতিক পরিস্থিতির পর্যবেক্ষণের অংশ হিসেবে যে যদি যে সুশাসনের অভাব, দুর্নীতির জায়গাগুলো বের হয়ে আসে সেটা ওনারা তুলে ধরবেন, কিন্তু সার্বিকভাবে দুর্নীতি ধরা, কোন ব্যক্তি জড়িত ছিলেন, তারা সত্যিকার অর্থে জড়িত ছিলেন কিনা, আদালতের কাছে তাদেরকে নিয়ে যাওয়া, এটার দায়িত্ব সম্পূর্ণভাবে রাষ্ট্রীয় যে সংস্থাগুলো আছে, তদন্তকারী সংস্থা, তাদের এখতিয়ারের ভিতরে পড়বে। যেমন এখানে নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন যে এখানে বিএফআইইউ যেটা আছে আমাদের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, যারা আর্থিক কেলেঙ্কারি দেখেন, যারা এখানে দুদক আছেন এবং এখানে বিভিন্ন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন তো
সীমান্তবর্তী যেই বিভিন্ন পুলিশ এবং অন্যান্য সংস্থা রয়েছে তাদের দায়িত্ব এটা। সুতরাং আমি মনে করি না যে এই কমিটি কোনো ব্যক্তি বিশেষ তদন্ত করবে। জি, এবার আমরা একটু মূল্যস্ফীতির বিষয় নিয়ে কথা বলতে চাই। গত 2 বছরে অনেক কথা আমরা শুনেছি, সরকার অনেকভাবে বলা হচ্ছে যে চেষ্টা করছে, কিন্তু যেখানে আমরা দেখতে পাচ্ছি, আমাদের কাছে তথ্য আছে যে কাওরান বাজার থেকে প্রতিদিন 1.5 কোটি টাকা শুধুমাত্র স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে যায়, সেখানে তো আসলে মূল্যস্ফীতি কমার আসলে কথা না, যেটা আমরা হয়তো তখন আমরা বুঝতে পারি না, এখন আমরা জানতে পারছি আসলে মূল্যস্ফীতি না কমার পেছনে কি অন্যান্য কি কারণ আছে। সেই জায়গাটাতে এখন তো এই বিষয়গুলো নেই। এই বিষয়গুলো যেহেতু এখন চাঁদাবাজিও অনেক জায়গায় বন্ধ হয়েছে, নতুন করে কিছু কিছু জায়গায় আবার করার চেষ্টা করা হচ্ছে, মূল্যস্ফীতি কমেছে গত আগস্টে, আমরা গত মাসে। আপনার কাছে কি মনে হয়, এটা কি অব্যাহত থাকবে, অথবা সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলো কি যথেষ্ট? দেখেন, এখানে আমি মনে করি যে এটা মূল্যস্ফীতির প্রথমে আপনি রিপোর্টে যেটা বলেছেন সেটা একটু পরিষ্কারভাবে বলি। সেটা হলো যে আমি মনে করি যে মূল্যস্ফীতির যে তথ্য উপাত্ত আছে এটাকে আবার পুনর্মূল্যায়ন করা উচিত। এটা কি কারিগরি ভাবে এটাকে আসলে এটাকে ঠিক করতে হবে, নাকি এটা কোনো চাপের উপরে, এটা কোনো রাজনৈতিক চাপের কারণে এটা ভালোভাবে প্রকাশ পায়নি, সেটা আমাদেরকে দেখতে হবে। কারণ এটা মোটামুটি আমরা যারা অর্থনীতি বিশ্লেষণ করি তাদের সবারই আমাদের মানে একটা ধারণা হয়েছে যে এটা যথেষ্ট ভালো এবং সত্যিকারের চিত্রটা তুলে আনে না। এবং মূল্যস্ফীতির বিষয়টা অন্যান্য অর্থনৈতিক সূচকের থেকে আমি সবসময় বলি ভিন্ন, এই কারণে হলো যে সাধারণ মানুষ প্রতিদিন এটাকে ফেস করেন, তারা জানেন যে তাদের সংসার চালাতে খরচ কতখানি বাড়ছে, তারা কিভাবে এটার সাথে অ্যাডজাস্ট করছেন। যেইটা আমি মনে করি যে নিঃসন্দেহে তো কিছু ইতিবাচক পরিবর্তন এসছে, এটাতে কোনো সন্দেহ নাই। এবং সরকার অব্যাহত ভাবে তার যেই মুদ্রানীতি আছে সেটাকে ব্যবহার করছেন। একই সাথে চাঁদাবাজির ক্ষেত্রে পুরনো যেই একটা নেক্সাস ছিল রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে মিলিয়ে, সেটা নিশ্চয়ই নাই। কিন্তু আমি মনে করি যে আমাদের এখনো খুবই আমি বলবো যে স্বস্তিতে চলে যাওয়ার মতো অবস্থা হয় নাই। আমরা যেটা দেখছি যে এর ভিতরে কিন্তু আপনার অনেকগুলো আমাদের নেতিবাচক প্রভাব, আমাদের বন্যা চলে গেল একটা, সেখানে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশের একটা অংশে। আমাদের অবশ্যই চিন্তা করতে হবে যে টাকার মূল্যমান আর একটু কমেছে, সেইটা হয়তো ইম্পর্টেন্ট থাকবে। কিন্তু বড় বিষয় হলো যে যেই তথ্য উপাত্তের ভ্রান্তির কারণে কোনো ধরনের আমার আমদানি এবং যে আমার উৎপাদন ব্যবস্থার সাথে আমার চাহিদার যে সামঞ্জস্য, সেইটাতেও ঘাটতি থাকছে কিনা এই বিষয়ে এখন সন্দেহ আছে। যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো আপনি বলছেন যে সুশাসনের অভাব, চাঁদাবাজি এবং একভাবে আমি যেটা বলি যে বাজারেকে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার মধ্যে কারসাজির মাধ্যমে দাম বাড়ানোর যে প্রক্রিয়া ছিল সেটা পুরোপুরি উঠে গেছে, এইটা আমি মনে করি না। হয়তো একটা চেঞ্জ হতে পারে, অনেক জায়গায় হয়তো সেই সুবিধাটা আবার আরেকটা ভ্যালু চেইনের কেউ এটাকে সেই সুবিধা কাজে লাগিয়ে অতিরিক্ত মুনাফা করছেন কিনা, এই বিষয়গুলো এখনো সচেষ্ট হওয়ার দরকার রয়েছে। সুতরাং এটা একটা শুরু হতে পারে, কিন্তু নিঃসন্দেহে আমাদের এখন খুব স্বস্তির ভিতরে যে সাধারণ মানুষ চলে গেছে বা খুব দ্রুত চলে যাবে, এটা আমি মনে করি না। একটা বড় ইন্ডিকেশন আপনি দেখবেন যে এখনো কিন্তু চালের বাজারে হঠাৎ করে আবার দাম বেড়েছে, এবং এখনো যে চালের বাজার আজকে আমি দেখেছি যে গতকালকে যে মহানগরীতে চালের বাজার আছে সেটা গত বছরের তুলনায় প্রায় আপনার 8-9% বেশি আছে। সুতরাং এটা অনেক বেশি এক বছরের মূল্যস্ফীতির জন্য, এবং বিভিন্ন তথ্য উপাত্ততে এটা চলে এসছে। সুতরাং সামনের দিকে যেই ঘাটতিগুলো আমাদের আগে ছিল সেগুলো নিয়ে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে, এবং এখন একটু স্বস্তিতে আছি বা খুব দ্রুত সমাধান হয়ে যাচ্ছে, এটা মনে করার কারণ নেই। আমি মনে করি যে সরকার নতুন এসছেন, তাদের কিছুটা হয়তো সময়ও দরকার হচ্ছে সবকিছু গুছিয়ে নিতে, কিন্তু মূল্যস্ফীতির বিষয়টা বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এটা প্রত্যেকটি সাধারণ মানুষকে খুবই সরাসরি তাদের প্রত্যেক দিনের জীবন যাপনের ক্ষেত্রে এটা একটা নেতিবাচক প্রভাব রাখে। জি, অবশ্যই সরকার নিশ্চয়ই এই জায়গাটাতে বিশেষ গুরুত্ব দিবে। আমরা আসলে গত 1 মাসে অন্যান্য বিষয়গুলো নিয়ে সরকার এত কাজ করার প্রয়োজন হচ্ছিল যে এখানে আসলে খুব বেশি দৃশ্যমান পদক্ষেপ আমরা আসলে নেওয়ার সুযোগ হয়নি বা আমরা দেখিনি। তো আমরা আশা করছি যে সামনের দিনে সেটাই নিশ্চয়ই নজর দিবেন। আপনাকে অনেক ধন্যবাদ তৌফিক, জনাব তৌফিক, আপনি আমাদেরকে সময় দিয়েছেন এর জন্য।
দর্শক, আমরা আলোচনা করছিলাম অর্থ পাচার এবং মূল্যস্ফীতি নিয়ে। আমাদের সাথে যুক্ত ছিলেন সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। এই মুহূর্তে সময় হলো একটি বিরতির, ফিরবো একটু পর, আশা করি সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে জানাবো শেয়ার বাজারের খবর। তবে শেয়ার বাজারের খবরের আগে আমাদের কাছে আরেকটি সংবাদ আছে। ইতালি দূতাবাসে আটকে থাকা পাসপোর্ট ফেরতের দাবিতে মানববন্ধন করেছে ভিসা প্রার্থীরা। সকালে গুলশানের শাহাবুদ্দিন পার্কের সামনে মানববন্ধনে যোগ দেয় কয়েকশো ভিসা ও পাসপোর্ট প্রত্যাশী। তারা অভিযোগ করেন, মানববন্ধনে আসা অনেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বসবাস করত। ইতালি যাওয়ার ইচ্ছায় তারা দেশে ফিরেছিল। ইতালি থেকে স্পন্সর ভিসা নিয়ে ভিএফএস গ্লোবালের মাধ্যমে তারা ইতালির দূতাবাস বরাবর পাসপোর্ট জমা দেয়, কিন্তু 1.5 থেকে 2 বছর পার হয়ে গেলেও তারা তাদের পাসপোর্ট ও ভিসা কোনোটাই পাননি। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। ভাই ওখানে যাবেন কখন? 10টা 11টা নিউজে চলবে। এম্বাসি পাসপোর্ট জমা করছি, এখনো পর্যন্ত কোনো পাসপোর্ট এখন ডেলিভারি মেসেজ কিছু পাই নাই। বিবেস গ্লোবালে গেলে বলে দূতাবাসে যাইতে, দূতাবাসে গেলে আমাদের ঢুকতে দেন না, বলে বিবেস গ্লোবালে যাও। তারা বলছে যে ভিসা দেবে, প্রতিদিন 100টি ভিসা দেবে, কিন্তু দিতেছে না। গেলে কয় ভিসা দেন, কয়টা প্রসেসিং আছে, আমরা অপেক্ষা থাকেন। তো অপেক্ষা থাকতে তো আমার বাড়ি ঘর সবকিছু বেচা শেষ। হ্যাঁ, এখন আমরা নিঃস্ব হয়ে গেছি। দুবাই যাওয়ার অলরেডি টাইম শেষ হয়ে গেছে। এখন আমার ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আমার মতো এরকম হাজারো লোক আছে যারা এখন অসহায় হয়ে ঘুরতেছে। এবারে জানাবো শেয়ার বাজারের খবর। শেয়ার বাজারের সবশেষ লেনদেন পরিস্থিতি জেনে আসতে চাই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে। আমরা যদি দেখি, এই মুহূর্তে আসলে নেতিবাচক ধারায় লেনদেন চলছে গত 2 দিন ধরে। অর্থাৎ গতকালও কিন্তু একই পরিস্থিতি ছিল এবং আজকে কিন্তু সূচকের বেশ কিছু পতন হয়েছে, বড় ধরনের পতন বলতে হবে। ডিএসএক্স ইন্ডেক্স কিন্তু 57 পয়েন্ট কমেছে, অবস্থান করছে 5621 পয়েন্টে, এবং ডিএসসি সরিয়া ইন্ডেক্স কমেছে 9.5 পয়েন্ট, অবস্থান করছে 1211 পয়েন্টে। ডিএস30 কমেছে 16 পয়েন্টের বেশি, অবস্থান করছে 2083 পয়েন্টে। লেনদেনের পরিমাণও কমেছে, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে লেনদেন হচ্ছে 437 কোটি টাকার লেনদেন হয়েছে এখন পর্যন্ত। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানির কিন্তু শেয়ারের দাম কমেছে। 302টি কোম্পানির শেয়ারের দাম কমেছে, বেড়েছে মাত্র 60টির, এবং অপরিবর্তিত আছে 34টি কোম্পানির শেয়ারের দর। পুঁজিবাজারের পর জানাতে চাই মুদ্রা, স্বর্ণ ও রূপার বাজারের আপডেট ও দরদাম। শুরুতেই মুদ্রা বাজার পরিস্থিতি। মুদ্রার বিনিময় মূল্য আমরা যদি দেখি, মার্কিন ডলার গত কিছুদিন ধরেই একই দরে বেচা বিক্রি হচ্ছে। 119 টাকায় তারা কিনছে, বিক্রি করছে 120 টাকায়। ইউরো 127 টাকায় কিনে 132 টাকায় বিক্রি করা হচ্ছে। পাউন্ডের কেনা দর 146 টাকা, বিক্রয় 157 বিক্রি হচ্ছে 152 টাকায়। চীনা ইউয়ান 13 টাকায় কিনে 17 টাকায় বিক্রি করা হচ্ছে। সৌদি রিয়াল কেনা হচ্ছে 30 টাকায়, বিক্রি 31 টাকা 40 পয়সা, এবং ভারতীয় রুপি 1 টাকা 38 পয়সায় কিনে 1 টাকা 45 পয়সা বিক্রি করছে। এরপরে সোনার দরদাম জানতে চাই। 22 ক্যারেট সোনা এই মুহূর্তে প্রতি ভরি 1,26,000 টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে। 21 ক্যারেট সোনা কিনতে গুনতে হচ্ছে 1,20,000 টাকা, 1,20,582 টাকা। 18 ক্যারেটের দাম পড়ছে 1,03,000, এবং সনাতন সোনা বিক্রি হচ্ছে 85,450 টাকায়। রূপার দরদাম জানাবো। অপরিবর্তিত দামে রূপা বিক্রি হচ্ছে। 22 ক্যারেট রূপার দাম পড়ছে 2,098 টাকা, 21 ক্যারেটের দাম 2,005, 18 ক্যারেট 1,714, এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 1,282 টাকায়। দর্শক, বিজনেস আওয়ারের সময় হলো আরও একটি বিরতির, ফিরবো একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে জানাবো বন্দর বাণিজ্যের খবর। অতিবৃষ্টিতে মরিচের ক্ষেত নষ্ট এবং রোগবালাইয়ের কারণে ফলন কমে যাওয়ায় প্রতি বছরই নির্দিষ্ট একটা সময়ে বেড়ে যায় নিত্য প্রয়োজনীয় এই পণ্যটির দাম। তাই আমদানি নির্ভর হয়ে পড়ে শস্য ভাণ্ডার খ্যাত
জেলা বগুড়া। এমন অবস্থায় মরিচের উৎপাদন বাড়াতে বাণিজ্যিকভাবে বস্তায় মরিচ চাষ শুরু হয়েছে এই জেলায়। কৃষি বিভাগ বলছে, বাড়ির আঙ্গিনা ও পতিত জমিতে এই পদ্ধতিতে চাষাবাদ সফল হলে পারিবারিক চাহিদা যেমন পূরণ হবে, তেমনি কমে আসবে আমদানি নির্ভরতা। আব্দুর রাজ্জাকের ছবি ও আব্দুস সালাম বাবুর তথ্যে ডেস্ক রিপোর্ট। বর্ষায় অতিবৃষ্টিতে মরিচ গাছে পানি জমে গাছ নষ্ট হয়ে যায়। এই সংকট কাটাতে এবার বগুড়ায় শুরু হলো বস্তায় কাঁচা মরিচের আবাদ। উৎপাদন বাড়াতে বাড়ির আঙিনা পতিত জমিতে প্রায় ১,৫০০ বস্তায় মরিচ চাষ করেছেন গাবতলীর কৃষি উদ্যোক্তা নুরুল ইসলাম। এটাতে ২-৩টা আগস্টে চারা রোপণ করেছেন। ১.৫ মাসের মধ্যেই ফলন পাওয়ার আশা করছেন তিনি। প্রতি বস্তায় সর্বোচ্চ ৪০ থেকে ৫০ টাকা খরচ করেছেন। প্রতি চারা থেকে ২ কেজি পর্যন্ত মরিচ পাওয়ার আশা তার। চাষিরা বলছেন, জমিতে জলাবদ্ধতা, আগাছা, রোগবালাইয়ে গোটা ক্ষেত নষ্ট হওয়ার আশঙ্কা থাকলেও বস্তায় মরিচ চাষে এই শঙ্কা একেবারেই নেই। জমির চেয়ে বস্তায় ফলনও ভালো, গাছের আয়ুষ্কালও বেশি। মরিচ চাষের পর একই বস্তায় চাষ করা যায় অন্য ফসল। বোনার থেকে এই জিনিসটা বস্তার মধ্যে ভালো হচ্ছে, পানি বাঁচবে না, তারপরে রোগ বালাই হবে না। আমরা কৃষক যদি এটা করতে পারি, করা হয়, ফলও হবে, দেশে উপকৃত হবে এবং আমদানি নির্ভরতা কমে যাবে। আর এটা শুধু বাড়ির আঙ্গিনাই না, ফসল হিসেবেও করা যাবে। কৃষি বিভাগ বলছে, বাড়ির ছাদ, আঙ্গিনার মতো জায়গায় মরিচ চাষ করলে পারিবারিক চাহিদা তো পূরণ হয়ই, কমে আসে আমদানি নির্ভরতা। অল্প পরিসরে মরিচ আবাদ করি, তাহলে আমরা আমাদের যে নিজস্ব চাহিদা যেটা আছে সেটা সহ আমাদের যদি বাণিজ্যিক আকারেও কিছু করতে পারি, আমরা এই ধরনের ফসল উৎপাদনের ক্ষেত্রে আমরা অবশ্যই লাভবান হব। বাণিজ্যিকভাবে বস্তায় মরিচ চাষ অন্যান্য জেলায় শুরু হলে একদিকে যেমন মরিচের দাম স্থিতিশীল থাকবে, তেমনি চাষাবাদের জন্য কাজে লাগানো যাবে পতিত জমি, বলছেন কৃষিবিদরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে দেশীয় হাইব্রিড জাতের মূলা চাষে ব্যস্ত যশোরের চাষিরা। আগাম জাতের এই মূলা চাষে ফলন ভালো হওয়ায় বাজারেও ভালো দাম পাওয়ার প্রত্যাশা কৃষকদের। আর এই সবজি সারা বছরের চাহিদা মেটাবে বলে আশা কৃষি বিভাগের। বুলবুল শহীদ খান হিমেলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সারা দেশে সবজির চাহিদার একটি অংশ পূরণ হয় দক্ষিণের জনপদ যশোর থেকে, যে কারণে বছর জুড়ে এই অঞ্চলে চাষ হয় বিভিন্ন জাতের সবজি। আগাম জাতের কিছু সবজি যুক্ত হচ্ছে এই তালিকায়। দেখেন, এই যেমন যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের মাঠে চাষ হচ্ছে দেশি হাইব্রিড আগাম জাতের মূলা। ফলন ভালো হওয়ায় দ্বিগুণ লাভের আশা করছেন কৃষক। অগ্রিম চাষে মূল্য আগত বছর হিসাবে মূল্য মনে হচ্ছে যে মূল্য খুব একটু ভালো হবে। বর্ষা হয়েছে, ততটা ক্ষতি হয় নাই। মূলার বয়স 25 দিন হয়েছে, আর 10 দিন পরে তুলবো। এখন আবার যদি এরকম অনুকূলে থাকে তো ভালো দাম পাওয়া যাবে। আশা করতেছি মোটামুটি অনেক বেশ ভালো একটা লাভ হবে। কৃষি বিভাগ বলছে, হাইব্রিড জাতের এই মূলার চাহিদা বাড়ছে দিন দিন, তাই আগ্রহ বাড়ছে কৃষকদের মাঝেও। আগাম জাতের চাষ করলে এতে কিন্তু পুষ্টি গুণাগুণ সবকিছু কিন্তু একই থাকতেছে। এবং আমি দেখি যে শীতকালীন মূলাতে কিন্তু দাগ আছে, ভিতরে ফাঁপা থাকে, তারপরে হচ্ছে কি বলে ওই সময় দাম কম থাকাতে চাষি কিন্তু এভাবে যত্ন করে না। এই বছর জেলায় 250 হেক্টর জমিতে আগাম জাতের মূলা চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। জার্মানির বার্লিনে চলছে 5 দিন ব্যাপী আন্তর্জাতিক প্রযুক্তি ও প্রকৌশল মেলা 2024। মেলায় অংশ নেয় স্যামসাং, বশ, মিলে, জিমেন্স, তোশিবা সহ বিশ্বের স্বনামধন্য 1800টি প্রযুক্তি প্রতিষ্ঠান। বিদ্যুৎ সাশ্রয়ী টেকনোলজির পসরায় এই মেলায় প্রতিদিনই ভিড় করছেন অসংখ্য দর্শনার্থী। জার্মানি থেকে অনামিকা বড়ুয়ার তথ্য ছবিতে আরেকটি ডেস্ক রিপোর্ট। ইনোভেশন ফর অল শিরোনামে বিভিন্ন দেশের অত্যাধুনিক সব প্রযুক্তি নিয়ে জার্মানির রাজধানী বার্লিনে শুরু হয়েছে আন্তর্জাতিক প্রযুক্তি ও প্রকৌশল মেলা 2024। মেলার উদ্বোধন ঘোষণা করেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। মেলায় অংশ নেয় বিশ্বব্যাপী সমাদৃত প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং, বশ, তোশিবা সহ বিশ্বের নানা দেশের প্রায় 2000 প্রতিষ্ঠান।
এটা আমাদের জার্মান প্রতিষ্ঠান বশের অত্যাধুনিক ধুলা ময়লা পরিষ্কারের যন্ত্র, যেটি স্বয়ংক্রিয়ভাবে ঘরের ময়লা পরিষ্কার করবে। এমনকি আপনি যতক্ষণ টাইম বেঁধে দিবেন ততক্ষণই এই যন্ত্রটা চালু থাকবে। এক কথায় বাসাবাড়ির জন্য এই যন্ত্রটার কোনো তুলনা হয় না। এবছরের মেলায় আমাদের নতুন উদ্ভাবন মিক্সার মেশিন। কোনো কিছু বানিয়ে কিংবা কোনো ফলের জুস বানাতে চান তাহলে আমাদের কোরিয়ার এই পণ্য অদ্বিতীয়। আপনাকে সুস্বাদু একটি ড্রিঙ্কস উপহার দেবে। এবারের মেলাতে মেশিনটার রেসপন্স অসাধারণ। শত বছরের জুবলি পার করা মেলার এবারের আয়োজনেও ভিড় করছেন অসংখ্য দর্শনার্থী। এনার্জি সাশ্রয়ী টেকনোলজির সমাহারে দর্শনার্থীদের এত ভিড় বলছেন আয়োজকরা। 6 সেপ্টেম্বর শুরু হয় এই মেলা, চলবে আগামী 10 সেপ্টেম্বর পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যুক্তরাষ্ট্রের বাজারে প্রায় এক দশক পর ফিরতে যাচ্ছে প্যানাসোনিক টেলিভিশন। তথ্যটি নিশ্চিত করেছে জাপানের অন্যতম গৃহস্থালী পণ্য নির্মাতা এই কোম্পানি। ফোর্বসের প্রতিবেদনে বলা হয়, এর মাধ্যমে মার্কিন ক্রেতাদের হাতের নাগালে পৌঁছে যাচ্ছে প্যানাসোনিকের প্রিমিয়াম OLED টেলিভিশন। 2016 সালে প্যানাসোনিক যুক্তরাষ্ট্রে টিভি বিক্রি বন্ধ করার কথা জানিয়েছিল। স্মার্ট টিভির বাজারে ক্রমবর্ধমান প্রতিযোগিতা ও প্রযুক্তিগত পরিবর্তনের কারণে কোম্পানিটির পিছিয়ে যাওয়াকে কারণ হিসেবে জানিয়েছিলেন বিশ্লেষকরা। প্যানাসোনিক জানিয়েছে, খুব শীঘ্রই অ্যামাজন ও কস্টকোর মতো প্রধান মার্কিন চেইন কোম্পানির মাধ্যমে 3টি ফ্ল্যাট প্যানেল মডেলের OLED ও LED ডিসপ্লে টিভি ক্রেতাদের সামনে আনা হবে। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় বিজনেস আওয়ারে। এছাড়া রাত 9টার সংবাদে বিজনেস এক্সপ্রেস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।